ভয় মনের অবচেতন স্তরের একটি বিশেষ মানসিক অবস্থা, যার একটি নির্দিষ্টতা থাকে। কিন্তু প্রকৃত বিপদের উপস্থিতি ছাড়াই কোনো বস্তু বা পরিস্থিতির প্রতি অত্যধিক ভয়কে ভীতি রোগ বা ফোবিয়া বলে। কম বেশি সকলেই আমরা অন্ধকারকে ভয় করি। ভয় কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত ব্যাপারেও হতে পারে। আবার পশু, কীটপতঙ্গ, ইঞ্জেকশন, উচ্চতা, জনসমক্ষে বক্তব্য পেশ, মানুষের ভিড় ইত্যাদি নানাবিধ কারণে মানুষ ভয় পায়। কুহেলিকা ফেসবুক গ্রুপের উদ্যোগে আয়োজিত ভয়ের অন্তরালে ইভেন্টের বাছাই করা সেরা 10টি গল্পের অডিও রূপ ফোবিয়া সিরিজ হিসেবে আড্ডাবাজ নিয়ে এসেছে শুধুমাত্র আপনার জন্য। কুহেলিকার পথ চলা শুরু 25শে আগস্ট 2019। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এটি মূলত রহস্য, রোমাঞ্চ, ভৌতিক অলৌকিক, কল্পবিজ্ঞান সাহিত্য চর্চার গ্রুপ। এই ধরনের গল্প যারা পড়তে ভালোবাসেন অথবা উক্ত বিষয়ে লেখালেখি করেন, তারা সদস্য হিসাবে যোগদান করতে পারেন। কুহেলিকা গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ আপনার জন্য থাকছে এই সিরিজের 8ম গল্প, মোহনা দেবরায়ের লেখা ত্রাস। মোহনা দেবরায়, জন্ম বারাসাতে, 16ই মে 1998। বেড়ে ওঠা এবং বিদ্যালয় পর্যায়ের পড়াশোনা বারাসাত পৌরসভার অন্তর্গত বাদুতে। বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক। বর্তমানে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন্স চত্বরে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তরের ছাত্রী। পড়তে শেখার বয়স থেকেই জঁর সাহিত্যের প্রতি অপ্রতিরোধ্য আকর্ষণ। অল্প বয়সে পাঠক হিসেবে ভৌতিক সাহিত্যের গুণগ্রাহী এবং পরবর্তীতে দেশ ও বিদেশের বিভিন্ন ফ্যান্টাসি এবং হরর সাহিত্য বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। বছর দেড়েক হল বিভিন্ন ফেসবুক সাহিত্য গোষ্ঠীতে লেখালেখি শুরু এবং কালক্রমে সেই সকল গ্রুপে আয়োজিত কিছু ইভেন্টের স্বীকৃতি। বেশ কিছু লেখা সর্বভূতেষু সহ বিভিন্ন পত্রপত্রিকায় ও সংকলনে প্রকাশিত, কিছু অপ্রকাশিতব্য। বর্তমানে লেখক হিসেবে সাইকোলজিক্যাল হরর থ্রিলার, প্যারানর্মাল অথবা ফ্যান্টাসিধর্মী লেখালেখি বিশেষ প্রিয়। শুরু হচ্ছে মোহনা দেবরায়ের লেখা গল্প ত্রাস। ঘর মোছার বালতির জলটা পাল্টাতে বাথরুমে ঢুকতেই বালতির কানায় জিনিসটা চোখে পড়ল বুলবুলের। একটা জোঁক। আপাত দৃষ্টিতে খুবই সামান্য ব্যাপার, কিন্তু বুলবুলের কাছে নয়। জোঁক জিনিসটাকে ছোটবেলা থেকেই সাংঘাতিক ভয় বুলবুলের। একসময় মা বাবা অনেকবারই বোঝাবার চেষ্টা করেছে ওর এই অমূলক ভয় দূর করতে, কিন্তু বিশেষ সফল কোনো দিনই হয়নি। হ্যাঁ, মা বাবা অথবা আর 5 জন সাধারণ মানুষের কাছে ভয়টা নিতান্তই অমূলক। একটা ওইটুখানি মশার মতো জিনিস উড়ে বেড়ানোর বদলে বুকে হেঁটে চলে, সেটাকে এত ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, গায়েটায় উঠলে একটু রক্ত খায় ঠিকই, কিন্তু তারপর নিজের থেকেই খসে পড়েও যায় টুপ করে। এমন প্রাণীকে ভয় পেতে হলে তো মশাকেও ভয় পেতে হয়। তবু তো এরা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী অসুখ ছড়ায় না। কিন্তু বুলবুলকে কে বোঝাবে সেই সব কথা? জোঁক দেখলেই সে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন উন্মাদের মতো অনিয়ন্ত্রিত চিৎকার করতে শুরু করে। এই এতখানি বয়সে এসেও সেই নিয়মের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আজ বুঝি ব্যতিক্রমই হলো। এত কাছ থেকে এমন অসতর্ক অবস্থায় জোঁকটাকে আবিষ্কার করেই বোধহয় এক অদ্ভুত মানসিক অবস্থার সৃষ্টি হলো বুলবুলের। কেমন ঘোর লাগা চোখে প্রাণীটার দিকে চেয়ে রইল ও। বাথরুমের স্বল্প আলোয় গাঢ় রঙের বালতির গায়ে মাঝে মাঝেই অদৃশ্য হয়ে যেতে লাগলো সেই ছোট্ট দেহটা, কিন্তু ওই কয়েক সেকেন্ডই। তারপরেই একেবারে তার সপ্তকে শোনা গেল বুলবুলের গগন বিদারী আর্তনাদ, আর সেই সঙ্গে বাথরুমে একটা জল ভর্তি বালতি উল্টে যাওয়ার শব্দ।
ফ্ল্যাটের নিস্তব্ধতা চৌচির করে দিয়ে গোটা অ্যাপার্টমেন্টের কোনায় কোনায় যেন প্রতিধ্বনিত হলো সেই আর্তস্বর। হলঘরের ডিভানের উপর ল্যাপটপ আর কিছু কাগজপত্র ছড়িয়ে বসেছিল অর্কপ্রভ। আজ রবিবার, অফিস যেতে হয়নি বটে, তবে বাড়িতেও কাজের প্রেশার কিছু কম নয়। কিন্তু বুলবুলের মুহুর্মুহু চিৎকারে অফিসের কাজগুলো যে মাথার ভিতরে কত পিছন দিকের আসন নিয়ে নিল তার খেয়ালও রইল না। সব ফেলে অর্ক ছুটল শব্দের উৎস লক্ষ্য করে। বুলবুল তখনও বাথরুমের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে চিৎকার করেই যাচ্ছে। কাছে এসে দুটো আশ্বাসের হাত দিয়ে ওর কাঁধ দুটো শক্ত করে চেপে ধরল অর্কপ্রভ। বুলবুল সাথে সাথেই দুহাতে তাকে সজোরে আঁকড়ে ধরে ভয়ে জড়ানো গলায় বলল, একটা চোখ অর্ক, একটা চোখ। হাসতে শুরু করলো অর্কপ্রভ। সত্যি তার পত্নীটি শুধু বয়সেই বেড়েছে, মনটা এখনো সেই 10-12 বছরেই আটকে আছে, বিশেষ করে ভয় পাওয়ার মনটা। হাসতে হাসতেই সে বলল, কোথায় জোক, কোথায় জোক? আমাকে দেখাবে, এসো এসো। কই, কোথায় কোথায়? বুলবুল উত্তর দিল না, শুধু ভয়ে ভয়ে আঙুল তুলে দেখিয়ে দিল বাথরুমের ভেতরটা। বাথরুমের সর্বত্র ছড়িয়ে আছে মেঝের ধুলো মিশে থাকা কালচে জল। কাজের দিদি ইদানিং কিছুদিন হলো আসছে না, কাজেই বুলবুল আর অর্কপ্রভই পালা করে ম্যানেজ করে ঘর পরিষ্কার করার ব্যাপারটা। আজ বুলবুলের টার্ন ছিল, আর সেই সময়েই এই বিপত্তি। বাথরুমে বাইরে থেকে আলো খুব একটা আসে না, ফলে সারাদিনই আলো জ্বালিয়ে ঢুকতে হয়। সেই স্বল্প আলোতে অর্কপ্রভর চোখ যত দূর সম্ভব খুঁটিয়ে নজর করে গোটা বাথরুমের মেঝেটাকে, কিন্তু কোনো সচল বস্তুই সেখানে চোখে পড়ল না। অগত্যা মেঝেটাকে ভালো করে ধুয়ে ফেলে বালতিটা ট্যাপের নিচে বসিয়ে দিয়ে অর্কপ্রভকেই বলতে হয়, ঠিক আছে, যেটুকু বাকি আছে আমি করে দিচ্ছি, তুমি একটু শান্ত হও তো। এই কথা শুনে খাটের উপর গিয়ে বসে বুলবুল। তার পরনের পোশাক ঈষৎ ধূলি ধূসরিত। একটু আগে ঘরের ঝুল ঝাড়ছিল সে। এমনিতে ধুলো পায়ে বিছানায় ওঠা নিয়ে ভয়ঙ্কর বাতিক বুলবুলের, কিন্তু এই মুহূর্তে তার বুঝি সেসব কথা মনেও থাকে না। বিছানায় বসে আনমনে হাঁটু ঝুলের প্যান্টটাকে গুটিয়ে আরও খানিকটা উপরে তুলে সে খুব মনোযোগ দিয়ে নিরীক্ষণ করতে থাকে তার পায়ে কোথাও জোঁক উঠেছে কিনা। বুলবুলকে ভয় পেতে দেখলে বড় অসহায় বোধ করতে থাকে অর্ক। সেই অসহায়তা কাটানোর জন্যই জোর করে হলেও হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। বুলবুলের ভীত মূর্তিটাকে যাতে না দেখতে হয় সেই জন্য কোনো কিছু করতেই পিছপা হয় না সে। তবে জোঁক ছাড়া আর কোনো কিছুতেই বুলবুলের এমন সাংঘাতিক অযৌক্তিক ভয় নেই। এটাই যা বাঁচোয়া। আর ওই জিনিসটা এরকম শহুরে অঞ্চলে সাধারণত অতটা সুলভ নয়। আজকে হয়তো কোনো রকমে ঘরে ঢুকে পড়েছে একটা, তবে এমনিতে এইসব জায়গায় ওই জলৌকা নামক প্রাণীটির দেখা মেলে না বললেই চলে। অর্কর এও বিশ্বাস আছে যে একদিন বুলবুলের এই ভয়টা নিজের থেকেই ঠিক হয়ে যাবে, কিংবা সেরকম প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু বুলবুলকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, এই ভাবনাটাও খুব একটা স্বস্তিদায়ক নয়। জোক এই এলাকায় খুব একটা বেশি দেখা যায় না, এটাই শুধু বিরাট নিশ্চিন্দি। কিন্তু অর্কপ্রভুর কপাল খারাপ। কদিন বাদেই ওদের ফ্ল্যাটের পেছনে বৃষ্টি হয়ে জল জমা জায়গাটা মিউনিসিপ্যালিটির লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যাওয়ার দরুন সম্ভবত কিছু জোঁক বাস্তুচ্যুত হয়ে পড়ে এলাকার এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল আশ্রয়ের আশায়। বংশবৃদ্ধির প্রক্রিয়াও নিশ্চয়ই এর মধ্যে থেমে থাকেনি। তেমনই একটা জোঁক সম্ভবত ওপরের অ্যাপার্টমেন্টের বসাক বাবুদের অ্যালসেশিয়ানের সাথে উঠে এসেছিল, আর পর্বিত পর খসে পড়েছিল ঠিক ওদের অ্যাপার্টমেন্টের সামনেই। বসাকবাবু অনেক সকালেই ঘুরিয়ে আনেন তার সাধের পোষ্যটিকে। বুলবুল তার বেশ খানিকটা পরে দরজা খোলে, খবরের কাগজ আর দুধ দরজার সামনে থেকে তুলে নেওয়ার জন্য। সেই দিন দরজা খুলতেই সেই পশু রক্ত পুষ্ট এবং চলত শক্তিহীন প্রাণী দেহটা দেখে
যথারীতি আবার সমস্ত স্নায়বিক নিয়ন্ত্রণ হারালো বুলবুল। অর্কপ্রভ তখনও বিছানা ছাড়েনি। মুহূর্তের মধ্যে তার সুখ তন্দ্রার ভাবটা সম্পূর্ণ ছুটে গিয়ে অ্যাড্রিনালিন হরমোনের বাড়বাড়ন্ত শুরু হলো দেহে। কোনো রকমে নিজের শরীরটাকে বিছানা থেকে টেনে তুলে নিজেকে একটু সামলে নিয়েই যথাসম্ভব দ্রুত গতিতে দরজার কাছে এসে পৌঁছতেই ওর উপর প্রায় ঝাঁপিয়ে পড়ল বুলবুল। কাঁধের খাঁজের মধ্যে মাথাটা লুকিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, ওরা আমাকে বাঁচতে দেবে না অর্ক, ওরা আমাকে বাঁচতে দেবে না। এইভাবে তিলে তিলে শেষ করে দেবে আমাকে। দেখে নিও এরকম এরকম দুঃস্বপ্ন দেখিয়ে। কয়েক মুহূর্ত সম্পূর্ণ দিশেহারা বোধ করল অর্ক। কি করবে সে এখন? কিভাবে সান্ত্বনা দেবে এই অবুঝ মেয়েকে? কি উপায়ে ভুলিয়ে দেবে তার এই ভয়? কাঁধে মাথা রাখা অবস্থাতেই বুলবুলের গলার স্বর পেল অর্ক। অর্ক, একটা একটা জিনিস লক্ষ্য করেছো? ও ওরা ওরা কিভাবে একটু একটু করে আমাকে ঘিরে ধরছে দেখেছো? এটাই এটাই ঠিক এটাই হচ্ছিল অর্ক। ওরা আমাকে সব দিক দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, একটু একটু করে নিঃশ্বাস বন্ধ করে দেবে আমার। অনেক অনেক কষ্ট পেয়ে একটু একটু করে দম বন্ধ হয়ে মারা যাব আমি। ওরা ওরা এটাই করতে চাইছে জানো, ওরা এটাই করতে চাইছে। অর্ক অর্ক, আমাকে আমাকে আমার পাশে থেকো, তুমি তুমি কিন্তু আমার পাশে থেকো। গলার স্বর মরিয়া থেকে মরিয়াতর হয়ে ওঠে বুলবুলের। অর্কর মাথার ভেতর একটা দপদপে যন্ত্রণা, দৃষ্টিসীমা কি ঝাপসা হয়ে আসছে। সারা দিনটা যেন খানিক ঘোরের মধ্যে কাটল দুজনেরই। কেউই বিশেষ কথা বলল না, শুধু দৈনন্দিন কাজকর্ম করে চলল চুপচাপ। রাতে বিছানায় শুতেও গেল দুজনে নির্বাকভাবেই। একটু পরেই হালকা ঘুমের ওষুধটা কাজ করতে শুরু করলো অর্কর শরীরে। ধীরে ধীরে অচেতনের অতলে তলিয়ে গেল ও। ছেড়ে দাও না না না, উফ ছেড়ে দাও। আমি আমি না না, আমি কাউকে বলবো না। চোখগুলো কি খুব বড়? না না, সরে যাও, চোখগুলোকে সরিয়ে নিয়ে যাও। না না, আমি কাউকে বলবো না, চোখের কথা আমি কাউকে বলবো না। না বললে ওরা আমাকে ধরবে না তো? এ কি এত এত চোখ? না না, ওরা তো আমাকে ধরবে না বলেছিল। আমাকে আমাকে ঘিরে ধরছে কেন? সরিয়ে দাও বলছি। চাপা গোঙানি আর সাথে সাথে একটানা প্রলাপের মিলিত শব্দে ঘুম ভেঙে যায় অর্কর। বুলবুল ঘুমের মধ্যে বকেই চলেছে, দুঃস্বপ্ন দেখছে কোনো। বুকের ভেতরে আবার অকারণেই হাতুড়ি পড়তে শুরু করে ওর। কেন এমন করছে বুলবুল? একটা সামান্য কিড বই তো নয়, তাকে নিয়ে এমন পাগলামি। আজকে দুটো ঘুমের ওষুধ খেয়ে শুলে ভালো হতো, অন্তত ঘুমটা শান্তিতে হতে পারত এই অসম্ভব চাপের মধ্যেও। বুলবুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে অর্কপ্রভ। কিছুক্ষণ পর ঘরের নাইট ল্যাম্পের মৃদু আলোয় বুলবুলকে চোখ মেলে তাকাতে দেখে ও। অর্কর মুখটা দেখেই আবার অসহায় কান্নায় ভেঙে পড়ে মেয়েটা। কাঁদতে কাঁদতেই দুহাতে ওকে জড়িয়ে ধরে বলে, আমি বোধহয় আর কোনোদিন ঘুমোতে পারবো না অর্ক, এইভাবেই আমার ঘুম শেষ করবে ওরা। স্ত্রীর আলিঙ্গনের মধ্যেও মানসিকভাবে বিন্দুমাত্র শান্তির আভাসটুকু অনুভব করতে পারে না অর্কপ্রভ। তার সারা শরীর তখন ভরে উঠেছে অবাধ্য শ্বেত বিন্দুতে। হৃদস্পন্দন যেন অকারণেই চঞ্চল। দিন দুয়েক পরই এক শুক্রবার অর্ক সবে অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে টেলিভিশনের সামনে বসেছে। ফ্রিল্যান্স কর্মী বুলবুল ডেস্কটপের সামনে বসে বেশ কিছুদিন ধরে জমে থাকা কয়েকটা অর্ডারের
সদ্গতি করছে। এই সময় কলিং বেল বেজে উঠল। দুজনেই বিরক্ত হলো একটু। এই কাজের সময় আবার কে? অর্কপ্রভই গিয়ে খুলে দিল দরজাটা। বুলবুলও ততক্ষণে এসে দাঁড়িয়েছে হলরুমের দরজায়। দরজাটা খুলেই কিন্তু ওদের দুজনের মুখে ফুটে উঠল অকৃত্রিম হাসির রেখা। দরজার ওপাশে ওদের সেই হাসি প্রতিফলিত করে দাঁড়িয়ে আছে সৌতিক আর অনুজা, অর্ক আর বুলবুলের বন্ধু। ওদেরকে দেখামাত্র বুলবুলের মনে পড়ে গেল এই সদ্য মধুচন্দ্রিমা উপলক্ষে লাভা লোলেগাঁও ট্রিপ সেরে ফিরছে ওরা। সেদিন বুলবুলদের বৈঠকখানায় চা, ফিশ ফিঙ্গার সহযোগে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল ওরা চারজন, যে কোনো মানুষই চাইবে তেমন অভিজ্ঞতার স্মৃতি মন থেকে চিরকালের জন্য মুছে ফেলতে। কালিম্পংয়ের অনতিদূরেই লাভা লোলেগাঁও জায়গাটা একটু হলেও ব্যতিক্রমী একটা ট্যুরিস্ট স্পট। ঝট করে কোনো পর্যটক ওই দিকটায় যায় না। সেই কারণেই নাকি মধুচন্দ্রিমা গন্তব্য হিসেবে ওই জায়গাটাকেই বেছে নিয়েছিল নববিবাহিত সৌতিক আর অনুজা। গিয়ে পৌঁছনোর পর ওরা বুঝতে পেরেছিল কেন ট্যুরিস্টরা এই পথটা খুব বেশি মাড়ায় না। লোলেগাঁও জায়গাটা জোকের জন্য বিখ্যাত। আর্দ্র আবহাওয়া আর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ার কারণেই মাটিতে লবণের মাত্রাতিরিক্ত অনুপস্থিতি। এই দুই বৈশিষ্ট্যের যুগলবন্দিতে লোলেগাঁও নাকি জলৌকাদের স্বর্গরাজ্য। ওদের দুজনের মুখ থেকে এই তথ্যটা শোনার পরই অদ্ভুত আচরণ শুরু করেছিল বুলবুল। অর্ক লক্ষ্য করেছিল ওর মুখটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। সৌতিক অবশ্য তখনও সদ্যার্জিত অভিজ্ঞতার উত্তেজনায় নিজেকে দ্বিতীয়বার সেঁকে নিতে নিতে বলে চলেছে, আরে ব্যাপারটা আমরা গিয়ে পৌঁছেই লক্ষ্য করেছিলাম, বুঝলি? এমনিতে তো ট্রেন প্রায় 4 ঘন্টা লেট থাকার দরুন গিয়ে পৌঁছলাম প্রায় রাত 8টায়। তখন আর কোনো মতে দুটো নাকে মুখে গুজে শুয়ে পড়ব, সেই মতো অর্ডার দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে বেয়ারা খাবার দিতে ঢুকতেই লক্ষ্য করলাম বেশ লম্বা গামবুট স্টাইলের পা ঢাকা একখানা জুতো পরে এসেছে লোকটা। জায়গাটা যে জোকের জন্য বিখ্যাত সেটা তো জানতামই, কিন্তু তার জন্য সতর্কতার বহর এইরকম হতে পারে সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম অতখানি সাইজের গামবুট পরে আসার কারণ কি। তাতে সে লোক চোখ বড় বড় করে এমনভাবে উত্তর দিল, ব্যাস তখনই ডিসিশন নিয়ে ফেললাম সাইট সিং এর তো কোনো প্রশ্নই নেই, সামনের লনটা থেকে সূর্য ডোবার আগে ঘরে চলে আসবো। অবশ্য মিথ্যে বলবো না, পরের দিন সকালে উঠে সে ভয় অনেকটা কেটেও গিয়েছিল। আরে এসেছে যখন একবারের জন্য, একদিন গাড়ি ভাড়া করে সাইট সিং এর ব্যাপারটা ঠিক করেই ফেললাম। শুধু শুধু মিস করে লাভ নেই। অতটুকু ছোট একটা প্রাণী কি ক্ষমতা আছে বলতো? তারপর অনুকেও দেখলাম সেইভাবে ভয়টয় পেল না, ব্যাস। একটা দুষ্টুমির হাসি দিয়ে কথা শেষ করলো সৌতিক। ও এলেন আমার হারকিউলিসের বংশধর। আমি আগাগোড়াই ভয় পাইনি। আরে আমার জন্ম বেড়ে ওঠা সব গ্রামে। রোজ পুকুরে সাঁতার কাটতে গিয়ে 2-4টে জোক গায়ে না নিয়ে ফিরতাম না। আর সেই আমি ভয় পাবো কিনা ছোট ছোট কালো কালো প্রাণীগুলোকে? ধুস, একবার তো একটা চোখের পাতায় এমন একটা। চুপ কর, চুপ কর। একটা অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ বেরিয়ে এলো বুলবুলের গলা থেকে। এক্ষুনি চুপ কর তোরা। অর্ক সাথে সাথেই পরিস্থিতি আন্দাজ করে নিয়ে ঝট করে বুলবুলের পাশে সরে এলো। ততক্ষণে বুলবুলের সমস্ত শরীরটা একটা স্বয়ংক্রিয় যন্ত্রের মতো কাঁপতে শুরু করেছে। কি হয়েছে বুলবুল? কি হয়েছে? আই এম সো সরি। আমি কি কোনোভাবে? অনুজার কথা শেষ হলো না। হাতের ইশারায় ওকে চুপ করতে বলে অর্কপ্রভ। ওর কাঁধের উপর এলিয়ে পড়া বুলবুলের মাথাটা আলতো চাপড় দিয়ে দিয়ে বারবার সান্ত্বনার সুরে বলতে থাকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ভালো করে দেখো বুলবুল, ওখানে কোনো জোক নেই। অনুজা আর সৌতিক এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছে। দুজনেই মুহূর্তে অপরাধবোধে দীর্ণ হয়ে ওঠে। বুলবুলের এই জোঁক ভীতির কথা কলেজ জীবনে তারাও কয়েকবার শুনেছিল, কিন্তু আজ আর সেটা কারোরই মনে ছিল না। আর সত্যি বলতে কি, বিষয়টা যে এই রকম সাংঘাতিক সেটা আন্দাজ করতে পারেনি দুজনের কেউই। বুলবুল একটু শান্ত হওয়া পর্যন্ত অপরাধী মুখে ওরা দুজনেই বসে রইল। অবশেষে অর্কর কাঁধ থেকে মাথাটা তুলে ওদের দুজনকে একবার জ্বলন্ত দৃষ্টিতে মেপে নিয়ে বুলবুল বলল, তোরা কখনো রাতে স্বপ্ন দেখেছিস? নিজের বিছানায় স্থির হয়ে শুয়ে আছিস, নড়াচড়া করতে পারছিস না, চিৎকার করে সাহায্য চাইতে পারছিস না,
আর অসংখ্য চোখ বিছানার পায়া বেয়ে ক্রোল করে আসছে তোর শরীরের দিকে। আস্তে আস্তে অধিকার করে নিচ্ছে তোর গোটা দেহটা, তোর পা, কোমর, বুক, গলা, ঠোঁট, নাক, চোখ, কপাল আর শেষে মাথা। তাদের প্রত্যেকটা চোষক ছোবলের মতো তুই অনুভব করছিস তোর চামড়ার ওপর, চামড়ার ভেতর। দেখিসনি তো? আমি দেখেছি, আমি দেখি। প্রায় প্রতি রাতেই এই ধরনের বিভৎস কিছু স্বপ্ন দেখি আমি। আর জানিস সেই প্রত্যেকটা স্বপ্নের মধ্যে কমন কি থাকে? কংগ্রেটস ডিয়ার্স, একদম সঠিক গেস করেছিস তোরা। এই চোখ লিচেস। আমার মামা বাড়ি মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে। ছোটবেলায় যখন যেতাম, মামাতো ভাই বোনদের সাথে একটা পুরনো ভেঙে পড়া জমিদার বাড়ির আনাচে কানাচে খেলা করে বেড়াতাম। খুব মজা হতো জানিস তো। সেবার আমার মামির এক দাদা ছেলে এসে ওখানে ছিল বেশ কদিন। তখন আমার বয়স কত, এই 8-10। সেই ছেলেটা 17। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলার বয়স বহুদিন হলো পেরিয়ে গেছে, কিন্তু তবু সেদিন আমাদের সাথে খেলতে এসেছিল। বয়সে এতখানি বড় একজন দাদাকে পেয়ে নিজেদেরকে কিরকম কেউকাটা মনে হয়েছিল আমাদের। মনে হয়েছিল যতটা তুচ্ছ তাচ্ছিল বড়রা আমাদের খেলাকে করেন, ততটা তাচ্ছিলের পাত্র নিশ্চয়ই আমরা নই। নইলে এত বড় এত কিছু জানা একটা দাদা আমাদের দলে যোগ দিতে চাইবে কেন? যাই হোক, দুজন দুজন টিম করে লুকোচুরি খেলছিলাম আমরা। কেন জানি না আমার সাথে টিম করতে চেয়েছিল সেই ছেলেটা। খুব ভালো তাকে চিনতামও না আমি, তবু আপত্তিও করিনি। সেই জমিদার বাড়ির একটা অন্ধকার কোণে আমার গায়ের সঙ্গে প্রায় সেটে বসে সেদিন সে আমাকে শুনিয়েছিল আমার মামার বাড়ির ওখানকার ভয়ানক জোকের গল্প। সেগুলো নাকি সাইজে একটা পূর্ণাঙ্গ মানুষের আস্ত হাতের সমান। আর যদি একবার কারুর গায়ের উপর ওঠে, তবে তার শরীরের সমস্ত রক্ত নিঃশেষ করে দেওয়া পর্যন্ত নাকি ছাড়ে না। সেই অন্ধকারে বসে কেমন ভাবে সেই সব চোখ মানুষের গা বেয়ে বেয়ে ওঠে, কেমন ভাবে সকলের চোখের আড়াল দিয়ে জামার ভিতরে ঢুকে যায়, শরীরের কোথাকার রক্ত খেতে তারা সবচেয়ে ভালোবাসে, আর কিভাবে তাদের চোষকগুলো মানুষের শরীরে একেবারে একেবারে ভিতরে ঢুকে যায়, তার বিস্তৃত প্রাঞ্জল ডেমোস্ট্রেশন আমাকে দিয়েছিল সে। কিভাবে যে সেদিন খেলা মুলতবি রেখে সেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আজও জানি না। সাহস করে কাউকে কিছু বলতে পারেনি, মাকেও না। কিন্তু তারপর থেকে যোগ জিনিসটা দেখলে বা তার কথা শুনলে আমি আর নিজের মধ্যে থাকি না রে। একটা অদ্ভুত আদিম অনাবৃত ভয় আমাকে চেপে ধরে, আ কাইন্ড অফ নেকেড ফিয়ার। ওই যে তোরা লোলেগাঁও গিয়েছিলিস না, ওখানে আমি কখনো বেড়াতে যেতে পারবো না। ওখানে তো দূরের কথা, বর্ষাকালে কোনো গ্রামের দিকেও যেতে পারবো না। হ্যাঁ, আমি জানি আমার এই ভয় অস্বাভাবিক, আমিও একটু অস্বাভাবিক, কিন্তু তোরাই বল, আমি কি খুব অস্বাভাবিক? বুলবুলের কথা যখন শেষ হয়, অনুজা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে, বোধহয় হালকা ফোঁপাচ্ছেও। অর্ক চিবুকটা বুকের উপর ঝুলিয়ে বসে আছে, আর সৌতিকের মুখ অসম্ভব গম্ভীর। বলাই বাহুল্য, তাল কেটে গিয়েছিল সমস্ত কিছুর। কোনো রকমে ঠান্ডা হয়ে যাওয়া ফিশ ফিঙ্গারগুলো গলাধকরণ করে লোলেগাঁও থেকে উপহার হিসেবে আনা একটা খুব শৌখিন ড্রিম ক্যাচার ওদের হাতে তুলে দিয়ে বিদায় নিয়েছিল দুজনে। রাত্রিবেলা সেদিন আর রিস্ক নিল না অর্ক। হালকা ডোজের দুটো ঘুমের ওষুধ জলের সাথে গলাধকরণ করে শুতে গেল। আজ মোটামুটি নিশ্চিত, রাতে বুলবুল যাই স্বপ্ন দেখে জেগে উঠুক, ফোঁপাক, প্রলাপ বকুক,
অর্কর ঘুম ভাঙবে না। ঘুমটা যে তার ভীষণ দরকার, এটুকু স্বার্থপর তাকে হতেই হবে, নইলে কদিন বাদেই শরীরের একটা স্নায়ু আর তার নিয়ন্ত্রণে থাকবে না। না, সেদিন রাত্রে বুলবুল গোঙায়নি, খোঁপায়নি। সে রাত্রে সে চিৎকার করেছিল। গভীর ঘুম আচমকা ভাঙলে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। তারপর এরকম অমানসিক ভয়ের চিৎকারে ভাঙলে তো কথাই নেই। ঘুমটা ভাঙতে বুলবুলের আর্তস্বর মুহূর্তের জন্য অর্কর মাথার সাধারণ মৌলিক প্রক্রিয়াগুলোকেও যেন কিছুক্ষণের জন্য আচমকা ব্রেক কষে থামিয়ে দিল। কিছুক্ষণের জন্য নিজের মস্তিষ্কের কোনো কার্যকারিতা বুঝতে পারল না অর্ক। সমস্ত কিছু ঝাপসা। তারপরেই তার মধ্যে একটা বিজাতীয় অনুভূতি জন্ম নিল ধীরে ধীরে, খুব ধীরে ধীরে। বুলবুলকে শান্ত করার কোনো চেষ্টা করল না ও। চুপ করে দুহাতে মাথা ধরে বসে রইল। বুলবুল উঠে বসেছিল বিছানায়, নিজেই শুয়েও পড়ল আবার। যেন পাশে শুয়ে থাকা অর্কপ্রভোর অস্তিত্বই ভুলে গেছে ও। কিন্তু এত সহজে তো অর্কর অস্তিত্ব ভুললে চলবে না বুলবুলের। অর্ক যে একটা মানুষ, আর ভয় জিনিসটাকে যে সে কতটা ভয় পায় সেটা তো জানতে হবে তাকে স্ত্রী হিসেবে, তাই না? পাশে বুলবুলের নড়াচড়া শান্ত হওয়ার বেশ কিছুক্ষণ পর অবধি সেইভাবে বসে রইল অর্ক। তারপর যখন বুঝতে পারল যে বুলবুল আবার ঘুমিয়ে পড়েছে, খুব শান্তভাবে নিজের বালিশটা টেনে নিল। তারপর এক ঝটকায় সেটা চেপে ধরল নিজের স্ত্রীর ঘুমন্ত মুখটার উপরে। বুলবুলের হাত পা দুটো অস্থির হয়ে ঝটাপটি শুরু করলো, আর অর্কর দু চোখ দিয়ে জল গড়াতে থাকলো, গড়াতেই থাকলো। বালিশের উপর নিজের হাতের চাপটাকে একটুও হালকা না করে আপন মনে বিড়বিড় করতে লাগলো অর্ক। বিশ্বাস করো বুলবুল, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। এতই বেশি তোমার ওই ভয় করছে মূর্তিটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। এই কথাটা যে আমি আমার কোনো আদরের ভালোবাসার মানুষগুলোর মুখ থেকে শুনে কোনো দিন সহ্য করতে পারিনি। তুমি যেমন তোমার জোঁকের গল্প শুনেছিলে সেই দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে, সেই রকমই আমিও এই ভয় পাওয়ার গল্প শুনেছিলাম আমার এক পিসে মশাইয়ের কাছ থেকে। তোমার মতো আমিও এই কথাটা গোপন করেছিলাম সকলের কাছে। মানুষটাকে কিন্তু প্রথম ভয় লাগতো না আমার, জানো তো। খুব আমোদে ধরনের লোক ছিল। আমাদের বাড়িতে এলেই কত রকমের মজার গল্প বলে পুরো আসর সব সময় জমিয়ে রাখত। তো একদিন বাবার সঙ্গে গিয়েছি আমার আরেক পিসির বাড়িতে। বাড়ির বাকিরা কাছেই একটা প্লটের উপর পিসিদের নতুন বাড়ি তৈরি হবে, সেই জন্য জমিটা দেখতে গেছে। পিসেমশাইয়ের শরীরটা ভালো লাগছে না বলে তাদের সঙ্গ নেননি। আমিও থেকে গেছি পিসেমশাইয়ের কাছে গল্প শোনার লোভে। সন্ধে হয়ে এসেছিল। হঠাৎ গোটা বাড়ির আলো নিভে গেল। লোডশেডিং। এমনিতে আমার অন্ধকারে সেরকম ভয় লাগতো না, সেদিনও লাগেনি। কিন্তু সেই পিসেমশাই আমার সাথে গল্প করতে করতে আচমকাই অন্ধকারের মধ্যে আমাকে জাপটে ধরলেন। আমার একটু অস্বস্তি হলো। একটা অচেনা ধরনের স্পর্শ আমার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছিল। গাটা কিরকম ঘিন ঘিন করছিল। পিসেমশাই কিন্তু আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলতে লাগলেন, আমি না অন্ধকারে ভীষণ ভয় পাই অর্ক বাবু, ভীষণ ভীষণ ভয় করছে আমার। অন্ধকারে আমি একদম থাকতে পারি না, তাই তো তোমাকে জড়িয়ে ধরে সাহস আনতে চাইছি মনে। খুব ভয় লাগে আমার, অন্ধকারে ভীষণ ভয় পাই আমি। তারপর পিসেমশাই আরো যা যা করেছিল সেগুলো করতে করতেই বারবার বলেছিল ওই একই কথা। মনে নাকি সাহস আনতে চাইছেন তিনি।
এখন যেন তার কোনো কাজে আমি বাধা না দিই। আমি দিতে পারিনি। 10 বছর আর 40 বছর বড্ড অসম পার্থক্য। কিন্তু কিন্তু তারপর থেকে না, আমাকে কেউ ভয় পেয়ে জড়িয়ে ধরলেই আমার আমার কানে বাজে পিসে মশাইয়ের সেই কথাগুলো। আমি তবু অনেস্টলি ভেবেছিলাম, জানো তো, তুমি তোমার স্ত্রী, তোমার ক্ষেত্রে অন্তত এই নিয়মের ব্যতিক্রম হবে। কিন্তু হয়নি। তুমি যখন জোঁকে ভয় পেয়ে অসহায় হয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার না পিসে মশাইয়ের সেই ঘেন্না স্পর্শগুলো যেন আমার সারা শরীরে ফিরে আসে। আমাকে ক্ষমা করো বুলবুল। আমি ভয়কে ভীষণ ভয় পাই। নিজের ভয়কে নয়, অন্যের ভয়কে। জানি না একে ফোবোফোবিয়া বলা যায় কি না। যদিও সেই জিনিসটার সংজ্ঞা একটু আলাদা। আসলে কি বলতো, সেই মুহূর্তে যেমন আমার মনে হয়েছিল পিসে মশাইয়ের সেই নাক পাশ ছাড়িয়ে আমি কোনো দিন বেরোতে পারবো না, তুমি আমাকে ভয় পেয়ে জড়িয়ে ধরলেও আমার সেই একই কথা মনে হয়ে এসেছে বারবার। অবশ্য আলিঙ্গনবদ্ধ হতে যে আমার চিরকালই এক ধরনের ভীতি আছে, সেটা তো তুমি বহুদিন থেকেই জানো। একসময় এটা নিয়ে তোমার অভিযোগের শেষ ছিল না। আশা করি আর তুমি অভিযোগ করবে না বুলবুল, আর আমাকে বিড়ম্বনায় ফেলবে না, কথায় কথায় ভয়ের ভয় দেখিয়ে। বহুক্ষণ আগে স্থির হয়ে গেছে বুলবুলের পা দুটো আধো অন্ধকার ঘরটায়। তার পাশে বসে এখনো জ্বরের রোগীর মতো প্রলাপ বকে চলেছে জীবনের আদিমতম প্রতিরক্ষা ব্যবস্থার শিকার একজন মানুষ। সেই স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম ত্রাস।